একজন প্রতিভাময়ী সফল গায়িকা, যার মডেলিং দুনিয়াতেও বেশ নামডাক। ভক্ত, অনুরাগী, সিক্রেট অ্যাডমায়ারের সংখ্যাও তার অগণিত। অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া এই মডেল গায়িকার গুপ্ত শত্রুর সংখ্যাও কিন্তু নেহাত কম নয়। একদিন হঠাৎ এই গায়িকাকে তার নিজের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। কেউ তাকে খুন করে রেখে চলে গেছে, অথচ কর্তব্যরত সিকিউরিটি গার্ড কাউকেই ঢুকতে বা বের হতে দেখেনি। তাহলে খুনটা কে করল? এই মৃত্যুর ইনভেস্টিগেশনের দায়িত্ব আসে দুধে পুলিশ অফিসার বিনায়কের কাছে। মৃত্যুর তদন্ত করতে গিয়ে বের হয়ে আসে 20 বছর আগের কিছু পুরনো কালো সত্যি। কি আছে এই সত্যিতে যা ঘুরিয়ে দেবে পুরো গল্পের মোড়? চলুন 15 ডেজ 15 থ্রিলার ফেস্টিভ্যালের ডে 8-এ আজ সেটাই দেখে নেওয়ার পালা। আপনাদের সবার জন্য রইল অসাধারণ এক সাসপেন্স থ্রিলার মুভির শুরুতে পর্দায় একটি লোককে দেখতে পাই যে বন্দুকের গুলি ভরছিল এবং সে তার সামনে থাকা একজন লোককে গুলি করে দেয়। এবার সে কেন সামনের লোকটাকে গুলি করে তার রহস্য লুকিয়ে আছে এই মুভির মধ্যেই। এরপর দৃশ্যের চেঞ্জ হয় এবং আমরা দেখি একটা বিল্ডিংয়ের দৃশ্য। সেখানে মাধবী নামে এক হাউস হেল্প সকালবেলা এসছে কাজ করতে। মাধবী দরজা খুলে ফ্ল্যাটের ভেতরে ঢুকে দেখে সেই ফ্ল্যাটের মালকিন লায়লা মৃত অবস্থায় সোফায় পড়ে রয়েছে। মাধবী এই মৃতদেহ দেখে ভয়ে চিৎকার করে ওঠে। মাধবীর চিৎকারে সেই বিল্ডিংয়ের সিকিউরিটি সেখানে চলে আসে এবং পুরো ঘটনাটা দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ আসে এবং সন্ধ্যা নামে একজন পুলিশ অফিসারের ওপর পুরো ইনভেস্টিগেশনের দায়িত্ব পড়ে। ডিআইজি সন্ধ্যার কাছে কেসটার ব্যাপারে আপডেট জানতে চাইলে সন্ধ্যা বলে যে ফ্ল্যাটের অবস্থা দেখে মনে হচ্ছে এই মার্ডারটা চুরি করার উদ্দেশ্যেই করা হয়েছে। তবে সন্দেহর তীর কিছুটা লায়লার প্রেমিক সতীশের দিকেও যায়, কারণ মৃত্যুর দিন সন্ধ্যাবেলায় সে সতীশের সাথে দেখা করেছিল। তখন ডিআইজি সতীশের ব্যাপারে সন্ধ্যার কাছে জানতে চাইলে সন্ধ্যা বলে সতীশ হলো জজ লক্ষ্মী দেবীর ছেলে। জজ লক্ষ্মী দেবীর কথা শুনে ডিআইজি বলে এই কেসটা খুব সেন্সিটিভ হতে চলেছে, মিডিয়ার কিন্তু সব সময় নজর থাকবে এই কেসটার ওপর। তাই তুমি যত তাড়াতাড়ি পারো এই কেসটাকে সলভ করার চেষ্টা করো, আর খুব সাবধানে, যাতে কোনো ক্লুই যেন ওভারলুক হয়ে না যায়। এমনকি ডিআইজি সাহেব এও বলেন যদি কোনো প্রয়োজন লাগে তাহলে তুমি এই কেসের ব্যাপারে বিনায়কের সাথেও আলোচনা করতে পারো। এবার দৃশ্য ফ্ল্যাশব্যাকে যায় এবং আমরা লায়লাকে দেখতে পাই। সে ছিল একজন নামকরা মডেল। শুধু তাই নয়, সে ছিল ভয়েস অফ ইন্ডিয়ার উইনারও। এর থেকে বোঝা যায় যে লায়লা একজন মডেলই শুধু ছিল না, সে ছিল একজন খুব ভালো গায়িকাও। এবার ঘটনা বর্তমানে ফিরে আসে এবং আমরা বিনায়ককে দেখতে পাই। সে এখনো পর্যন্ত প্রায় 200টা কেস সলভ করেছে। সন্ধ্যা তাকে বলে এই কেসে আমার আপনার সাহায্য লাগবে, কিন্তু বিনায়ক বলে আমি কেস সলভ করা অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি, তুমি অন্য কারোর হেল্প নাও। সন্ধ্যা বিনায়ককে বেশি কিছু বলে না। আসলে সন্ধ্যা বিনায়ককে আগে থেকেই চিনত। সে যখন ট্রেনিং পিরিয়ডে ছিল তখন বিনায়কই ছিল তাদের ট্রেনার। তাই পূর্ব পরিচিতি হওয়ার জন্য সন্ধ্যা বিনায়কের জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা জানত। আসলে বিনায়কের মেয়ে কোমায় আছে, আর এই ঘটনা বিনায়ককে পুরোপুরি ভেঙে দিয়েছে। সন্ধ্যা বিনায়ককে বলে স্যার, আমাদের জীবনে যা ঘটে সেগুলো আটকানোর ক্ষমতা আমাদের কারুরই নেই। তখন বিনায়ক বলে যে আমার মেয়ের এই অবস্থার জন্য হয়তো আমিই দায়ী। যেদিন দুর্ঘটনাটা ঘটে সেদিন আমার মেয়ে গাড়িতে করে যেতে চায়নি। সে বাড়িতে বসে ভয়েস অফ ইন্ডিয়ার ফাইনাল দেখতে চেয়েছিল, কিন্তু আমি ওকে জোর করেছিলাম বেড়াতে যাওয়ার জন্য। সেদিন যদি আমি ওকে জোর না করতাম আর যদি বাড়িতে থাকতে দিতাম তাহলে হয়তো এই দুর্ঘটনাটা ঘটতো না। শুনে সন্ধ্যা বলে জানেন স্যার, আপনাকে একটা কথা বলি, যেই কেসটা ইনভেস্টিগেশনের দায়িত্ব আমি পেয়েছি সেই কেসটাতেও মেয়েটা ছিল ভয়েস অফ ইন্ডিয়ার উইনার। আমি আপনাকে জোর করছি না, তবে যদি পারেন তাহলে এই কেস ফাইলটা একবার দেখবেন। এই বলে লায়লার কেস ফাইলটা সন্ধ্যা সেখানে রেখে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে অনেকক্ষণ ধরে কেস ফাইলটা পড়ার পর বিনায়ক অবশেষে এই কেসটা নিতে রাজি হয় এবং সন্ধ্যাকে সেটা জানায়। সে এবার সন্ধ্যার কাছে এই কেসটার ব্যাপারে ডিটেলস জানতে চায়। সন্ধ্যা তাকে জানায় যে
লায়লাকে মৃত অবস্থায় প্রথম দেখে তার পরিচারিকা। এরপর তারা সেই পরিচারিকা মাধবীকে জিজ্ঞাসাবাদ করতে যায়। মাধবী তাদের জানায় যে লায়লা ম্যাডাম তার কাছে একটা সবসময় চাবি দিয়ে রাখতো, কারণ লায়লা ম্যাডাম কখনোই চাইতো না তার কাজের সময় কেউ তাকে বিরক্ত করুক, আর তাই মাধবী নিজের মতো দরজা খুলে কাজ করে আবার চলে যেত। সন্ধ্যা আবার মাধবীকে জিজ্ঞেস করে, আচ্ছা ওই দিন কি কেউ লায়লার সাথে দেখা করতে এসেছিল? মাধবী জানায় যে সে সকালে আসে আর সন্ধ্যাবেলায় বাড়ি যায়, এর মধ্যে কেউ লায়লার সাথে দেখা করতে আসেনি সেদিনকে। কিছুক্ষণ ভেবে সে আবারও বলে, তবে হ্যাঁ, লায়লা ম্যাডাম সেদিনকে বলছিলেন তিনি আজ সতীশ স্যারের সাথে ডিনারে যাবেন। এরপর সন্ধ্যা সতীশের বাড়ি যায় তাকে জিজ্ঞাসাবাদ করতে। সতীশ লায়লার এই আকস্মিক মৃত্যুতে খুব ভেঙে পড়েছিল। সে সন্ধ্যাকে বলে, আমি কি একবার শেষবারের মতো লায়লাকে দেখতে পারি? উত্তরে সন্ধ্যা বলে, এই মুহূর্তে তো তা পসিবল নয়, পরে যদি সম্ভব হয় জানাবো। এরপর সে সতীশের কাছে সেই দিনের ঘটনার ব্যাপারে ডিটেলসে জানতে চায়। সতীশ জানায় যে লায়লাকে সে প্রথম দেখেছিল একটা ক্লাবে। এরপর দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। সতীশ ছিল একজন মিউজিশিয়ান এবং লায়লা ছিল একজন খুব ভালো গায়িকা। সে লায়লাকে তার সাথে মিউজিক অ্যালবামে গান করার প্রস্তাব দেয়। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে গড়ায় এবং কাল রাত্রে একটি আংটি দিয়ে সতীশ লায়লাকে প্রপোজ করে। তারপর একটা খুব সুন্দর সন্ধে কাটিয়ে সতীশ লায়লাকে তার অ্যাপার্টমেন্টে ড্রপ করে দেয় এবং বাড়ির দিকে যাবে এমন সময় লায়লার ফ্ল্যাট থেকে হঠাৎ চিৎকারের শব্দ শুনে সতীশ লায়লার ফ্ল্যাটের দিকে দৌড়ে যায় এবং দরজার সামনে এসে লায়লাকে ডাকতে থাকে। সতীশের ডাক শুনে সেই অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডও সেখানে এসে হাজির হয়। সতীশের গলা শুনে লায়লা ভেতর থেকে বলে ওঠে তার কিছু হয়নি। ঘরের ভেতরে নিজের ছায়া দেখে সে ভয় পেয়ে চিৎকার করে উঠেছিল। সে সতীশকে আরো বলে যে তুমি এখন বাড়ি যাও সতীশ, কালকে কথা হবে। এই শুনে সতীশ তার বাড়ি ফিরে আসে। সন্ধ্যা এবার সতীশের সমস্ত কথাটা শুনে তারপর বলে, আপনি কি কাউকে সন্দেহ করেন? সতীশ বলে, হ্যাঁ করি। আমার মনে হয় লায়লার যে ফটোগ্রাফার ছিল অর্জুন, সে এই কাজটা করেছে। আসলে অর্জুন হলো একটি বদমেজাজে মানুষ। কিছুদিন আগে কোনো কারণবশত লায়লা ও অর্জুনের মধ্যে বাদানুবাদ হয়েছিল। এরপর সন্ধ্যা সতীশের বাড়ি থেকে চলে আসে এবং পরের দিন বিনায়ক ও সন্ধ্যা আবারও লায়লার ফ্ল্যাটে যায়। সেখানে গিয়ে তারা সেই রাত্রে ডিউটিতে থাকা সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাবাদ করে। গার্ডটি বলে যে হ্যাঁ, সেদিনকে সতীশ স্যার ম্যাডামকে দিয়ে চলে যাওয়ার সময় হঠাৎ করেই ফ্ল্যাটের ভেতর থেকে ম্যাডামের চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়। সেই আওয়াজ শুনে আমি ও সতীশ স্যার দুজনেই ম্যাডামের ফ্ল্যাটের দিকে ছুটে যাই। কিছুক্ষণ পর সেই গার্ড আরও বলে যে কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে যদি কেউ সত্যি ঘরের ভিতরে ঢুকে ম্যাডামকে মেরে চলে যায় তাহলে সে কখনই বা এলো আবার কখনই বা গেল, কারণ আমি সারা রাত এখানে ডিউটি করেছি, কাউকে আসতে বা যেতে দেখিনি। যদিও এখানে একটা এমার্জেন্সি গেট আছে, কিন্তু সেই গেট কেউ খুললেই সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে, তাই সেখান থেকেও খুনির পালানো অসম্ভব। এরপর বিনায়ক ও সন্ধ্যা রেজিস্টার দেখতে চাইল। তারা দেখতে পায় যে বাবলু নামে একজন লোক প্রায় লায়লার সাথে দেখা করতে আসতো। বিনায়ক এবার ডিউটিরত সিকিউরিটি গার্ডকে বাবলুর ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায়, আমি যতদূর জানি এই বাবলু তার ভাইয়ের মতো ছিল, তাই সে মাঝে মাঝেই লায়লার কাছে এসে টাকা নিয়ে যেত। বিনায়ক সন্ধ্যাকে জিজ্ঞাসা করে, এই বাবলুকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে? সন্ধ্যা জানায় যে না, বাবলুর কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো। আসলে লায়লা যেদিন মারা যায় তার পরের দিন থেকেই বাবলু নিখোঁজ। পুলিশ অবশ্য তার খোঁজ চালাচ্ছে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। সিকিউরিটি গার্ডের সাথে কথা বলার পর বিনায়ক এবার আসে এমার্জেন্সি গেটটা চেক করতে। সে গেটটা চেক করে দেখে যে সেটার অ্যালার্ম ঠিকঠাকই আছে, অর্থাৎ এখান থেকে পালাতে গেলে অ্যালার্মটা বেজে উঠবে। এরপর বিনায়ক লায়লার ঘরের দিকে যায় এবং সন্ধ্যা বলে যে আমার মনে হচ্ছে খুনি চুরি করার উদ্দেশ্যে এখানে এসছিল, কিন্তু লায়লা তাকে দেখে নেওয়ায় এবং বাধা দেওয়ায় তাকে খুন হতে হয়। সন্ধ্যার কথা শুনে বিনায়ক বলে, চুরি তো এখানে হয়েছে, তবে যে চুরি করেছে সে খুন করেনি, বরং চোর এই ফ্ল্যাটে খুন হতে দেখেছে। বিনায়কের কথা শুনে সন্ধ্যা অবাক হয়ে যায়। সে বলে, তা কি করে সম্ভব? পরপর দুজন লোক এই ফ্ল্যাটে এলো আবার চলেও গেল, অথচ গার্ডের চোখে একজনও পড়ল না। সন্ধ্যার কথা শুনে বিনায়ক বলে, কিছু প্রশ্নের উত্তর এখনো আমাকে খুঁজে পেতে হবে। সব সূত্রগুলো একসাথে জুড়ে যাক, তারপর আমি তোমাকে পুরো ঘটনাটা জানাচ্ছি।
এরপর সন্ধ্যা ও বিনায়ক অর্জুনের সাথে কথা বলতে আসে। সেখানে এসে তারা জানতে পারে অর্জুন হলো একজন শর্ট টেম্পটেড বদমেজাজি লোক। তার শুধু লায়লার সাথেই নয়, প্রমীলা নামে আরও একজন মেয়ের সাথে ঝামেলা হয়েছিল। শুধু তাই নয়, অর্জুন প্রমীলাকে এমনভাবে মারধর করে যে সে এখন হসপিটালে ভর্তি। কিছু সময় পর অর্জুন সেখানে এসে হাজির হয়। বিনায়ক দেখে যে অর্জুনের হাতে প্লাস্টার করা। বিনায়ক অর্জুনকে প্রমীলার ব্যাপারে জিজ্ঞাসা করলে অর্জুন জানায় প্রমীলা অনেক রকম নেশা করত। একদিন অর্জুন তাকে মডেলিংয়ের ফটোশ্যুটের জন্য নেশা করতে বারণ করে। সেটা শুনে প্রমীলা খুব রেগে যায় এবং অর্জুনকে এমনভাবে হাতে মারে যে অর্জুনের হাতে ভীষণভাবে লাগে। অর্জুন নিজেকে বাঁচাতে প্রমীলাকে ধাক্কা দিয়ে সরাতে গেলে প্রমীলার পা ফসকে যায় এবং মাথায় আঘাত লাগে এবং তাকে হসপিটালে ভর্তি হতে হয়। এরপর সন্ধ্যা জিজ্ঞেস করে লায়লার সাথে তোমার ঝামেলা হয়েছিল কেন? অর্জুন বলে লায়লা ভেবেছিল আমি হয়তো ইচ্ছা করে প্রমীলাকে আহত করেছি, আর সেই জন্যই সে আমাকে নানা খারাপ কথা বলতে থাকে। আমারও মাথা গরম হয়ে যায়, আমিও দু কথা শুনিয়ে দিয়েছিলাম, এর ফলেই ঝামেলাটা তৈরি হয়েছিল। বিনায়ক এতক্ষণ চুপ করে অর্জুনের কথাগুলো শুনছিল। এরপর সে জিজ্ঞাসা করে আচ্ছা, ঘটনার দিন তুমি কোথায় ছিলে? অর্জুন বলে আমি তো বাড়িতেই ছিলাম। বিনায়ক এবার অর্জুনকে একটা ফটো দেখিয়ে বলে তুমি যদি বাড়িতেই থাকবে তাহলে এই ছবিটা কি? আসলে ছবিটায় দেখা যায় যে ওই ঘটনার দিন রাত্রেবেলা লায়লার বাড়ির সামনে অর্জুনের একটা ছবি, এবং লায়লার অ্যাপার্টমেন্টের সিসিটিভি ক্যামেরায় সেই ফটো ধরা পড়েছে। অর্জুন বুঝতে পারে সে ধরা পড়ে গেছে, তাই সে স্বীকার করে যে হ্যাঁ, ওই ঘটনার দিন লায়লার বাড়ির সামনে আমি গিয়েছিলাম। আসলে লায়লা তাকে ফোনে SMS করে জানিয়েছিল যে সে অর্জুনের সাথে সব ঝামেলা মেটাতে চায়। লায়লা তাকে বলেছিল যে পেছনের দরজা দিয়ে আসতে। অর্জুন সেই মতো লায়লার বাড়ির সামনে যায়, কিন্তু পেছনের দরজা বন্ধ থাকায় সে আর ঢুকতে পারেনি। ফলে সে ফিরে আসে। অর্জুনের সাথে কথা বলে বিনায়ক ও সন্ধ্যা আবার লায়লার অ্যাপার্টমেন্টে চলে আসে এবং সবার সাথে কথা বলে জানতে পারে যে লায়লার বিনোদ নামে একটি টিনেজার ছেলের সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল। আসলে লায়লা একবার বিনোদকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিল। তারপর তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে। বিনোদ ছিল মেন্টালি চ্যালেঞ্জ একটি ছেলে। সন্ধ্যা বিনোদকে জিজ্ঞাসা করে আচ্ছা, বন্ধুরা তো একে অপরকে অনেক সিক্রেট শেয়ার করে, লায়লা কি তোমাকে সেরকম কোনো সিক্রেট বলেছিল? বিনোদ কিছুক্ষণ ভেবে বলে হ্যাঁ, একবার লায়লা তাকে বলেছিল যদিও সতীশ খুব ভালো ছেলে, কিন্তু ওর যেন মাঝে মাঝে কি হয়, হঠাৎ হঠাৎ করে জামিনী জামিনী বলে চিৎকার করতে করতে ও কোথায় যেন নিজের মধ্যে হারিয়ে যায়। এরপর লায়লা অনেকবার তার কাছে জানতে চায় যে জামিনী কে, কিন্তু বরাবরই সতীশ এড়িয়ে গিয়েছে। এরপর সন্ধ্যা বলে তুমি কি জানো জামিনী কে? উত্তরে বিনোদ জানায় যে না, আমাকে লায়লা এ ব্যাপারে কিছুই বলেনি। আসলে লায়লাও জানতো না জামিনীকে। এরপর বিনোদ হঠাৎ বলে ওঠে আমি জানি লায়লাকে কে মেরেছে। এই বলে সে সন্ধ্যাদের তার ঘরে নিয়ে যায় এবং কম্পিউটারে একটি লোকের ছবি দেখায়। লোকটার নাম আদিত্য। লায়লার সাথে আদিত্য দেখা হয়েছিল ভয়েস অফ ইন্ডিয়ার সময়। আদিত্য লায়লাকে মডেলিংয়ের অফার দেয়, যদিও লায়লা প্রথমে মডেলিংয়ের প্রস্তাবটা গ্রহণ করেনি, কিন্তু পরে যখন গ্রহণ করে তার খুব অল্প সময়ের মধ্যেই লায়লার নাম ও প্রতিপত্তি পায়। এরপর আদিত্য তাকে এক বিদেশি কোম্পানির মডেলিংয়ের অফার দেয় এবং সেই অফারের জন্য লায়লাকে নিজের রুমে ডেকে পাঠায়। লায়লা সেখানে গেলে সে লায়লাকে কুপ্রস্তাব দেয়। লায়লা আদিত্যকে ভীষণভাবে অপমান করে সেখান থেকে চলে আসে। এরপর দৃশ্যের চেঞ্জ হয় এবং আমরা দেখি বিনায়ক আদিত্যকে জিজ্ঞাসাবাদ করতে তাকে ডেকে পাঠায়। আদিত্য তাকে জানায় লায়লা সেদিন তাদের মডেলিং কোম্পানির সাথে সমস্ত রকম চুক্তি শেষ করে চলে যায় এবং তারপর থেকে সে আর ফোন ধরছিল না। ওদিকে কোম্পানির মালিক আদিত্যকে প্রেশার দিতে থাকে যে যে করেই হোক লায়লাকে ফেরত আনতে হবে। আদিত্যর কাছে কোনো উপায় ছিল না, তাই সে বাবলুর সাথে যোগাযোগ করে। বাবলু তাকে জানায় যে সে আদিত্যকে লায়লার সাথে কথা বলিয়ে দেবে। বাবলু আরও বলে যে আমি পেছনের দরজাটা খুলে রাখবো, আপনি সেই দরজা দিয়ে এসে লায়লার ফ্ল্যাটে ঢুকবেন। বাবলুর কথা মতো ওই দিন রাত্রে আদিত্য পেছনের দরজা দিয়ে লায়লার ফ্ল্যাটে ঢোকে, কিন্তু আদিত্য সেখানে গিয়ে পৌঁছেই দেখে যে লায়লা অলরেডি সেখানে মরে পড়ে রয়েছে, আর বাবলুরও কোনো দেখা নেই। সে খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়, এবং যাওয়ার সময় সে পেছনের দরজা দিয়েই বেরিয়ে যায় বলে গার্ড তাকে দেখতে পায় না। এরপর আদিত্য বাড়ি চলে আসে এবং সে বাড়ি আসার পর তার কাছে একটা ফোন আসে। সেখানে কেউ তাকে বলে যে আমি জানি তুমি লায়লাকে খুন করেছ।
তাই নিজেকে যদি পুলিশের হাত থেকে বাঁচাতে চাও তাহলে আমার বলা জায়গায় টাকা নিয়ে চলে আসবে। এবার সবার অবাক হওয়ার পালা, কারণ ফোনের ওপারে যাকে দেখা যায় সে ছিল সবার পরিচিত মুখ। সে আর কেউ নয়, সে ছিল বাবলু। আমরা এটা দেখতে পাই যে বাবলু শুধু আদিত্যকেই নয়, অর্জুনকেও একইভাবে ব্ল্যাকমেল করছিল। আদিত্য বুঝতে পারে যে সে খুব বাজেভাবে ফেসে গেছে, তাই তার কোনো উপায় নেই দেখে সে আত্মহত্যা করে। অন্যদিকে পুলিশও বাবলুর খোঁজ পেয়ে যায়। তারা জানতে পারে যে বাবলু একটা পুরনো লজে লুকিয়ে আছে। তারা বাবলুকে গিয়ে অ্যারেস্ট করে। পরে বিনায়ক ও সন্ধ্যা আসে বাবলুকে জিজ্ঞাসাবাদ করতে। বিনায়ক বলে যে আমি জানি তুমিই চুরিটা করেছো, এবং এটাও জানি তুমি লায়লার খুনিকেও দেখেছো, কারণ তুমি ওই আলমারির ভেতরে লুকিয়েছিলে। বাবলু বিনায়ককে কোনো উত্তর দেয় না, শুধু হাসে। এরই মধ্যে বাবলুর উকিল চলে আসে এবং বাবলুকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। বাবলু চলে যাওয়ার পর বিনায়ক সন্ধ্যাকে বলে বাবলুর পেছনে 24 ঘন্টা নজর রাখার ব্যবস্থা করো। এবার বিনায়ক বলে আমার মনে হয় সেদিনকে বাবলু এসেছিল। সে এমার্জেন্সি দরজাটা অ্যালার্ম বেলের ওপর চুইংগাম আটকে দিয়েছিল এবং দরজাটা ভেতর থেকে খুলে রেখেছিল, যাতে বাইরে থেকে সহজেই দরজাটা খুলে ঢোকা যায়। সে আদিত্যর সাথে লায়লার কথা বলানোর জন্যই এটা করেছিল। এবার সে যখন লায়লার ফ্ল্যাটে ঢুকে অপেক্ষা করতে থাকে, তখনই লায়লা ও সতীশের আসার শব্দ পায়। সে তাই তাড়াতাড়ি আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। আর সে যখন আলমারির ভেতরে লুকিয়ে ছিল, তখন সে আলমারির কিহোল দিয়ে দেখে যে লায়লার ওপর কেউ অ্যাটাক করেছে। কিন্তু লোকটাকে সে সেটা দেখতে পায় না, কারণ কিহোলের ওই ছোট গর্ত দিয়ে লোকটাকে দেখা অসম্ভব ছিল। যেহেতু সেদিন আদিত্যর সেখানে আসার কথা ছিল, আবার অর্জুনকেও লায়লার বাড়ির সামনে সে ঘোরাঘুরি করতে দেখেছিল, তাই বাবলু ভেবেই নেয় যে হয় আদিত্য না হলে অর্জুন, এই দুজনের মধ্যে কেউ একজনই লায়লাকে মেরেছে। তাই সে তাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য ব্ল্যাকমেল করতে থাকে। বিনায়ক আরও বলে যে বাবলু লায়লার ফ্ল্যাট থেকে চলে যাবার সময় তার লকারের থেকে টাকা নিয়ে গিয়েছিল, আর যাবার সময় ওই এমার্জেন্সি বেলটার ওপরে আটকানো চুইংগামটা সরিয়ে নিয়ে বরফের একটা টুকরো রেখে দিয়েছিল, যাতে বরফটা গলে যাওয়ার পর বেলটা আবার আগের মতোই বাজে এবং কোনোভাবেই যেন কোনো সন্দেহ না হয়। সন্ধ্যা বিনায়ককে বলে যে বরফের কথাটা আপনার মাথায় এলো কিভাবে? বিনায়ক বলে আমি প্রথম দিনই লায়লার ফ্রিজটা দেখেছিলাম, সেখানে ট্রেতে শুধুমাত্র একটা বরফের টুকরোই মিসিং ছিল। এবার আসল খুনিকে ধরার পালা। ওদিকে দৃশ্যের পরিবর্তন হয় এবং আমরা দেখি বাবলুকে। সে একটা টয়লেটে বসে আছে এবং কাউকে ফোন করছে। এবার দেখা যায় কেউ একজন ব্যাগ নিয়ে সেই টয়লেটের দিকে এগোচ্ছে। হঠাৎই দেখা যায় যে সেই লোকটা বাবলুকে ওখানে মেরে ফেলে। লোকটার মুখ দেখতে পাওয়া যায় না, কারণ তার মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। ওদিকে সন্ধ্যার কাছে খবর যায় যে অর্জুন আত্মহত্যা করেছে এবং পুলিশ সেখানে গিয়ে দেখে যে ঘরের আয়নায় লেখা আছে আই ডিড ইট। সবাই ধরেই নেয় যে লায়লাকে অর্জুনই মেরেছে, কিন্তু বিনায়কের মনে কিছুতেই খটকা যায় না। সে ভাবে এটা কিছুতেই হতে পারে না, কিছু একটা মিসিং আছে। সে সেদিন আবারও লায়লার ফ্ল্যাটে যায় এবং ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে সবকিছু। হঠাৎই একটা পেন ড্রাইভ দেখতে পায়, আর পেন ড্রাইভটার ভেতরে থাকা জিনিসটা দেখার পর আস্তে আস্তে বিনায়কের কাছে সবটা পরিষ্কার হতে থাকে। সে বুঝতে পারে আদিত্য বা অর্জুনের মধ্যে কেউই লায়লাকে মারেনি। তাহলে আসল খুনি কে? এইবার আসল রহস্য উন্মোচন হয়। সে সতীশকে জিজ্ঞাসাবাদ করার জন্য আবারও ডেকে পাঠায়। সতীশ এলে বিনায়ক বলে তুমি এই পেন ড্রাইভটা লায়লার ঘরে ফেলে এসছিলে, তাই না? তুমি ভেবেছিলে এত ছোট একটা পেন ড্রাইভ কারোর হয়তো চোখ যাবে না। এই পেন ড্রাইভটাই নিয়ে আসার জন্য বারবার তুমি লায়লার ফ্ল্যাটে যেতে চাইছিলে, এই পেন ড্রাইভটা নিয়ে আসতে চাইছিলে। আসলে এই পেন ড্রাইভটার ভেতরেই সেদিনকে ঘরের ভেতর থেকে লায়লার সেই চিৎকার এবং তারপরে সতীশের কথার উত্তরে লায়লার বলা কথাগুলোর ভয়েস রেকর্ড ছিল। সতীশ সেদিন লায়লাকে এসে লায়লাকে খুন করে এবং এই পেন ড্রাইভটা চালিয়ে দেয়। এই পেন ড্রাইভটা চালানোর ঠিক 12 মিনিট পর লায়লার চিৎকার এবং রেকর্ডেড কথাগুলো শোনা যায়। যেহেতু সতীশ সাউন্ড আর্টিস্ট ছিল,
তাই সে খুব সহজেই লায়লার বিভিন্ন সময়ে বলা কথাগুলো রেকর্ড করে পরে এই রেকর্ডিংয়ের টুকরো টুকরো অংশগুলোকে একসাথে মিক্সড করে নতুন রেকর্ডিং তৈরি করেছিল। আসলে লায়লাকে প্রপোজ করাটাও সতীশের জাস্ট একটা আই ওয়াশ ছিল মাত্র। লায়লাকে মারার প্ল্যান সে অনেকদিন আগে থেকেই তৈরি করছিল, আর অর্জুনকে এই প্ল্যানে জাস্ট সতীশ ফাঁসিয়েছিল। সে লায়লার মোবাইল দিয়েই অর্জুনকে মেসেজ করেছিল এখানে আসার জন্য, কিন্তু সে দেখে যে এমার্জেন্সি গেটটা আগে থেকেই খোলা আছে। সে বুঝতে পারে এখানে অলরেডি কেউ একজন উপস্থিত আছে এবং সে হয়তো তাকে মারতেও দেখেছে। সতীশ বুঝে উঠতে পারে না সেটা আসলে কে, তাই সে পুলিশ স্টেশনে গিয়ে বারবার লায়লার মৃত্যুর তদন্ত কতটা এগিয়েছে এবং কেউ ধরা পড়েছে কিনা সেই বিষয়ে খোঁজ খবর নিতে থাকে। এবং সেখানে গিয়েই সে জানতে পারে বাবলু আদিত্য ও অর্জুনকে ব্ল্যাকমেল করছিল লায়লার খুনি হিসাবে। সতীশ কনফার্ম হয়ে যায় যে সেদিন ঘরে বাবলুই ছিল, তাই সে টাকা দেবার নামে অর্জুন সেজে বাবলুকেও মেরে ফেলে। এরপর বিনায়ক বলে যে তুমি ধরা পড়ে গেছো সতীশ, শুধু আমার একটা কথা বলো, তুমি লায়লাকে মারলে কেন? আর যামিনীটাই বা কে? কেন তুমি তার কথা শুনলে অন্যমনস্ক হয়ে যাও, হারিয়ে যাও নিজের জগতে? এরপর সতীশ ঠান্ডা মাথায় বলে ওঠে, যামিনী ছিল আমার বোন। একদিন লুকোচুরি খেলতে খেলতে যামিনী কাঠের বাক্সের মধ্যে লুকিয়ে যায়, কিন্তু হঠাৎ করেই সেই বাক্সের হাতলটা বন্ধ হয়ে যায়, যার ফলে যামিনী খুব ভয় পেয়ে কাঁদতে থাকে বাক্সের ভেতরে এবং কেঁদে কেঁদে বাক্সটা খুলে দিতে বলে। সতীশ সেই বাক্সের সামনেই দাঁড়িয়েছিল, কিন্তু বাক্সটা সে খোলে না। আসলে যামিনীর ভীষণ ভয় পেয়ে ওইভাবে কান্নাকাটি করা, ওভাবে চিৎকার করাটায় সতীশ অদ্ভুত একটা মানসিক শান্তি পাচ্ছিল। এর থেকেই বোঝা যায় যে সতীশ মানসিক রোগের শিকার। টানা 12 ঘন্টা চিৎকার করতে করতে কাঁদতে কাঁদতে অবশেষে যামিনী শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। সতীশ আরও বলে যে যামিনীর কান্না ছিল তার কাছে মিউজিকের মতো। একদিন লায়লার সামনে সে যামিনীর নাম বলে ফেলে। লায়লা কৌতূহলবশত বারবার যামিনীর কথা জিজ্ঞাসা করতে থাকে এবং যামিনীর কথা সে যতবার জিজ্ঞাসা করতে থাকে ততবারই সতীশের মনে হতে থাকে এবার বুঝে যামিনী আর আসবে না, তার মিউজিক তাকে ছেড়ে চলে যাবে। তাই সে লায়লাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে, আর সেই মতোই সেদিন ডিনারের পর লায়লাকে ঘরে গিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে। সতীশ বলে যে এখন আমাকে আর কেউ কিছু করতে পারবে না, কারণ কেস অলরেডি ক্লোজ হয়ে গেছে। কিন্তু কেস হয়তো ক্লোজ হয়ে গিয়েছিল, আইনের চোখে সতীশ হয়তো অপরাধী নয়, কিন্তু কেউ একজন ছিল যে জানতে পেরে গিয়েছিল লায়লার আসল খুনি হলো সতীশ। সে একদিন কথা বলার অজুহাতে সতীশকে ডেকেছিল এবং যেইমাত্র সতীশ আসে সে তাকে সামনে থেকে গুলি করে, আর অবশেষে নিজেও নিজের কপালে বন্দুক ঠেকিয়ে গুলি করে মারা যায়। সে আর কেউ নয়, সে ছিল লায়লার সবথেকে ভালো বন্ধু বিনোদ। সে আসল দোষীকে মেরে বন্ধুর মৃত্যুর এইভাবেই প্রতিশোধ নিয়েছিল।